আসসালামু আলাইকুম। গত প্রোগ্রামিং ক্লাসে আমরা মূলত ১ থেকে ৪ অধ্যায় মানে প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের বেসিক প্রোগ্রামিংগুলো করেছি। কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয়, কিভাবে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল এগুলো শিখেছি আর কি। ছোটো ছোটো যে প্রোগ্রামগুলো আছে এর মাধ্যমে আমরা প্রোগ্রামিংয়ে ঢুকেছি। তো আজকের ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় ব্রাঞ্চিং স্ট্রাকচারের যেই প্রোগ্রামগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো পঞ্চম অধ্যায়ের যে থিওরি ক্লাসটা ছিল আমি যেটা নিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে থিওরিতে অনেক কিছু বুঝিয়েছিলাম। তো প্রত্যেকটা জিনিস যেগুলো ছিল সেগুলো আমি ধাপে ধাপে বুঝিয়েছিলাম। তো সেগুলোর উদাহরণ দেখার পাশাপাশি এই অধ্যায় থেকে যে প্রোগ্রামগুলো আছে যেগুলো পরীক্ষায় আসার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। প্রথমে সহজ থেকে শুরু করব, প্রত্যেকটা টপিক বুঝবো, এরপরে ধাপে ধাপে অন্যান্য প্রোগ্রামগুলোতে যাব। তো একটা জিনিস বলে রাখি, পঞ্চম অধ্যায় একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেকবারই বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন যেটা বলো না কেন এটা পরীক্ষায় আসে, একটা প্রোগ্রাম আসে। তো এগুলো আমরা ধীরে ধীরে করবো ইনশাল্লাহ। তো পঞ্চম অধ্যায় শুরু করার পূর্বে একটা জিনিস তোমাদেরকে আমি শেখাবো, সেটা হচ্ছে যে গত প্রোগ্রামিং ক্লাসে আমরা কী করেছিলাম, ডিরেক্ট আমরা মান নিয়েছিলাম, তাই না? যে ভেরিয়েবলে ডিরেক্ট আমরা মান ইন্ডিকেট করে দিয়েছিলাম, ডিরেক্ট মান আমরা ইন্ডিকেট করে দিয়েছিলাম। তো মান ইন্ডিকেট করে দেওয়ার পরে কী হয়েছিল, এটাকে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এভাবে করেছিলাম। তো এখন একটা জিনিস দেখো যে আমরা যে প্রোগ্রামগুলো লিখবো তখন কি সবগুলো থেকে আমরা মান এইভাবে ইন্ডিকেট করে দিব? তাই কি কখনো হয়? হয় না তো, তাই না? কারণ ব্যবহারকারী হিসাবে সে তো যে কোনো মান দিয়ে করতে পারে। তো আমাদের কাজ হবে কি, প্রোগ্রামটা প্রসেস পর্যন্ত করা, মান যে দেখ না কেন আউটপুট যেন সঠিকভাবে পায় সেটার জন্য প্রোগ্রাম করা। তো আজকে আমরা মানে প্রথমে যে তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে কিভাবে আমরা ইনপুট নেব, পাইথন ব্যবহার করে কিভাবে আমরা ইউজারের কাছ থেকে ডাটা ইনপুট নিতে পারি সেটা আমরা আজকে আমি তোমাদেরকে শেখাই। তো ইউজার ইনপুট বলতে কী বোঝায়, ইউজার যে কোনো মান দিবে তারপরে ওই মানের উপর যে ফলাফল বা আউটপুট যেটা বলো না কেন ওটা চলে আসবে। মানে যেমন আমরা এখানে A50 তারপর কী করছিলাম, বি যে কোনো একটা মান নিয়ে দুটো সংখ্যা যোগ করছিলাম না, নির্দিষ্ট সংখ্যা যোগ করছিলাম। তবে ইউজার ইনপুটের ক্ষেত্রে বিষয়টা কীরকম হবে, এটা শুধু যোগ বিয়োগের ক্ষেত্রে না, যে কোনো প্রোগ্রামিংয়েই ইউজার তার ইচ্ছা মতো নাম্বার দিবে, সেটা প্রসেস হয়ে আউটপুট বা ফলাফল দেখাবে। তো দেখো আমি যদি এখানে তোমাদের সহজভাবে বোঝাই, ধরো আমি এখানে একটা নাম 1 নিলাম, আমার ইচ্ছা মতন একটা ভেরিয়েবল নিলাম। তো ইউজারের কাছ থেকে ডাটা ইনপুট নেওয়ার জন্য প্রথম যেই সত্য বা প্রথম যেই সিনট্যাক্সটা বলো না কারণ সেটা হচ্ছে এটা তো আমার ভেরিয়েবলের নাম দেওয়া, কোন ভেরিয়েবলে আমি মানটা স্টোর করব। তো ভেরিয়েবলের মান তো যেভাবে দেয় সেইভাবে দেবো, এটা সিম্পল, এটা তোমাদেরকে আমি বুঝাইছি, আর বোঝানো লাগবে না। এখন আমি একটা কথা বলি যে প্রথমের ক্ষেত্রে কি, প্রথমে আমাকে কি লিখতে হবে, প্রথমে আমাকে দিতে হবে হচ্ছে ডাটা টাইপ। এটা কোন ডাটা টাইপ, এটা কি স্ট্রিং, এটা কি নাম্বার, নাকি এটা কি বুলিয়ান, এটা ডাটা টাইপ, আমি ইউজারের কাছ থেকে কি ডাটা টাইপ ইনপুট নেব সেটা আমাকে উল্লেখ করতে হবে। তো একটা জিনিস মনে রাখবা যে এইরকম ধরে যেগুলো যে নাম্বারের ক্ষেত্রে যে নাম্বারগুলো আসে আর কি, যে নাম্বারের ক্ষেত্রে যে তিনটি সংখ্যার মধ্যে ছোট বড়, দুটি সংখ্যার মধ্যে ছোট বড় নির্ণয়, তারপরে যোগ, বিয়োগ, গুণ, এখানে ক্ষেত্রে আমরা কি নাম্বার ইনপুট নেব, তাই না? এখানে তো আমি স্ট্রিং দুটো ক্যারেক্টার তো আর যোগ করবো না, করবো কি, তাই না? আমরা এখানে কী নেব, নাম্বার ডাটা টাইপ নেব। তো নাম্বার ডাটা টাইপের মধ্যে আবার 3 প্রকার আছে, এটা তোমরা সবাই জানো। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল, এরকম আরও আছে। আর খুব সম্ভবত আমার জানার মধ্যে 3টে আছে আর কি, বুঝতে পারছো যে 3 ধরনের নাম্বার ডাটা টাইপ আছে। একটু সবাই একটু কষ্ট করে বইটা দেখে নিও যে নাম্বার ডাটা টাইপের কয়টা ডাটা টাইপ আছে আর কি। তো সচরাচর ব্যবহৃত হচ্ছে একটা হচ্ছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা যেটা, একটা হচ্ছে ফ্লোট, আর একটা হচ্ছে ডাবল। তো একটু বইয়ে দেখিয়ে নিও তোমরা যে কীভাবে মানে কয়টা নাম্বার ডাটা টাইপ ইউজ হয়। তো আমরা এখানে কি করব, সচরাচর ব্যবহৃত হচ্ছে আমার ইন্টিজার ডাটা টাইপ নাম্বার ফরম্যাটটা, ডাটা টাইপটা। কেন ইন্টিজার, আমরা ইউজারের কাছ থেকে কী নিব, পূর্ণ সংখ্যার নাম্বার নিব। তো ইন্টিজার ডাটা টাইপটা কেমন, ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজারটা কি তোমার এই যে পূর্ণ সংখ্যা যেটা, যে একদম পূর্ণ সংখ্যা দশমিক ছাড়া যেটা। ফ্লট কোনটা, ফ্লট হচ্ছে আমার দশমিক সহ যেটা, ঠিক আছে, এগুলা হয় আর কি। তো তোমরা মূলত ওই যে প্রথম অবস্থায় যে একটাই শেখো যে ইন্টিজার কোনটা ফ্লট কোনটা, এটা শেখো। তার পরবর্তীতে অন্যান্য ডাটা টাইপ যেগুলো আছে ওগুলো নাহলে পরবর্তীতে কোনো প্রোগ্রামের মাধ্যমে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তোমরা আপাতত জানে রাখো
প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, পাইথন প্রোগ্রামিং ক্ষেত্রে মানে প্রথম অবস্থায়, এই অবস্থায় তোমরা ইন্টিজার আর ফ্লোট দিয়েই প্রোগ্রামিংগুলো করতে পারবা। আরও ডাটা টাইপ আছে, সেগুলো ধীরে ধীরে আমরা জানবো ইনশাল্লাহ। তো কি কোথায় ছিলাম, যে প্রথমে কি দেখবো আমরা, যে কোন ডাটা টাইপ ইনপুট নিব। তো আমরা প্রথমে এখানে সচরাচর বইও যেটা দেওয়া আছে ইন্টিজার ডাটা টাইপ, মানে পূর্ণ সংখ্যা ইনপুট নিব এবং সেটাকে প্রসেস করব। তো ইন্টিজারের সংক্ষিপ্ত হচ্ছে আইএনটি, ফ্লটের হচ্ছে ফ্লটের মনে হয় ফ্লোটিং পয়েন্ট যেটা, ওটার সংক্ষিপ্ত হচ্ছে ফ্লট, FLOAT যে বানানটা এটা। স্ট্রিংয়ের হচ্ছে STR। তো আমরা নাম্বারিং ক্ষেত্রে সচরাচর ইন্টিজার ইউজ করব, বা যদি তোমার দশমিকের মান প্রয়োজন হয় সেক্ষেত্রে ফ্লটটা ইউজ করা যাবে। তো প্রথমে কি বললাম, ডাটা টাইপ। এরপরে কি, এরপরে হচ্ছে আমার ইনপুট নামে যে কি ফার্স্ট ব্র্যাকেট যেটা, ওইটা দিতে হবে। এর ভিতর আমাকে লিখতে হবে কি ইনপুট, মানে আমি কি ইউজারের কাছ থেকে ইনপুট নিব, গ্রহণ করব ইনপুট। এর পরবর্তীতে কি করব আমি, এর পরবর্তীতে আমি ইউজারকে কি মেসেজ শো করাবো, মানে ইউজার কিভাবে বুঝতে পারবে যে এটা আমার একটা কি, এখানে আমি কি ডাটা ইনপুট করব। যেমন আমি ধরো আমি এখানে দুটা সংখ্যা যোগ করব, এখন ইউজারকে যদি আমি নাই বলি যে এখানে কি ইনপুট দিবে, তাহলে কি ইউজার বুঝতে পারবে? তা তো পারবে না, না। তো ইউজার এখানে সিনট্যাক্সটা এরকম, প্রথমে কোন ডাটা টাইপ ইনপুট নিব ইউজার কাছ থেকে, সেই ডাটা টাইপ, তারপরে ইনপুট কিওয়ার্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে হচ্ছে আমার কি ইউজারকে আমি কি ডাটাটা শো করাতে চাইবো, যে ইউজার যাতে সহজে বুঝে এখানে আমাকে কি ইনপুট করতে হবে। তো আমি এখানে যেহেতু দুটা নাম্বারের ইনপুট নেব তোমাদেরকে বোঝানোর জন্য, তো সেখানে আমি কি করি, ধরো যে আমি দুটা নাম্বারের ইনপুট নিয়ে দেখাই, মানে শো করি যে ইন্টার ইওর ফার্স্ট নাম্বার দিতে পারি কি না। এটা তোমরা তোমাদের মতন ইন্টার ইওর ফার্স্ট নাম্বার এটা তোমরা তোমাদের মতন ইচ্ছা মতন দিতে পারো। এটা যে আমার মতনই দিতে হবে তা না, যে এমন না যে ভাইয়া এটা আপনি এটা লেখছেন দেখে আমরা এটা লিখবো না, এটা তোমরা তোমাদের মতন করে লিখবা, যাতে ইউজার সহজে বুঝতে পারে যে এখানে আমাকে কি বলছে, যে আমি এখানে কোন ডাটাটা, মানে আমি এখানে কেন ডাটাটা ইনপুট করবো, যেন ইউজার সহজে বুঝতে পারে। এটা হচ্ছে আমার উদ্দেশ্যটা আর কি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যে প্রথমে হচ্ছে আমার ভেরিয়েবল নেম, আমি তোমাদেরকে সিনট্যাক্সটা যদি এখানে একটু দেখাই, ভেরিয়েবল নেম, ঠিক আছে, ভেরিয়েবল নেমের পরে কি ডাটা টাইপ, কোন ডাটা টাইপ আমি এখানে শো করাবো, ডাটা টাইপ। এরপরে হচ্ছে আমার কি এই যে ইনপুট কিওয়ার্ড, দেন এই ইনপুট কিওয়ার্ডের ভিতরে কি থাকবে আমার মানে কি করব আমি, যেহেতু এটা আমার স্ট্রিং ডাটা টাইপ, স্ট্রিং ডাটা কি এই ডাবল কোটেশনের মধ্যে থাকবে। তো এই ডাবল কোটেশনের মধ্যে আমার কি থাকবে, ইউজারকে আমি কোন ডাটাটা শো করাবো, মানে ইউজার মেসেজ আর কি, মানে এটা ধরো আমি মেসেজ দিয়ে দিলাম, যাতে মানে ইউজার যাতে বুঝতে পারে ইউজারকে আমি ইউজারের কাছ থেকে কি চাচ্ছি সেটার মেসেজ। এটা নিজেদের মতন হতে পারে, তবে চেষ্টা করবা যেন সামঞ্জস্যপূর্ণ হয়। যেমন তুমি এখানে যদি নাম্বার ইনপুট চাও, ইউজারের কাছ থেকে নাম্বার ইনপুটটা তুমি যদি এখানে বলো যে ইন্টারিয়র নেম, তাহলে কি হবে? না। তো ইন্টারিয়র নেম যদি বলি, তাহলে ইউজার কি বুঝবে আমার নেম ইনপুট করতে বলছে, তো নেম ইনপুট করলে কি আমার কাজ হবে, প্রোগ্রাম কি হবে না, তাই না? তো এই চেষ্টা করবা যেন সামঞ্জস্যপূর্ণ হয়। যেমন যদি দুইটা নাম্বার অ্যাড করো, তাহলে ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, ইন্টারিয়র সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, বা ইন্টার দ্য ভ্যালু অফ নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এরকম লিখতে পারবা। তো ধরো যদি আমি আরও একটা নাম্বার ইনপুট করতে চাই ইউজারের কাছ থেকে, তো ব্যাপারটা কীরকম দেখো, ওই সেম যতই নাম্বার ইনপুট নাও তা কেন, সিনট্যাক্স আমার একটাই, প্রথমে ডাটা ভেরিয়েবল নেম, তারপর ডাটা টাইপ, তারপর হচ্ছে আমার ইনপুট কিওয়ার্ড যেটা আছে, দেন হচ্ছে আমি ইউজারকে কোন মেসেজ শো করাবো। তো ধরো যদি আমি দুইটা ডাটা ইনপুট নিচ্ছি, সেটা আমি প্রথমটা কি নিয়েছি আমি ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, তো ইন্টারিয়র আমি সেকেন্ড নাম্বারটা নিতে পারি, সেকেন্ড নাম্বার ইউজারকে দিতে পারি। এখানে কলনটা কেন দিচ্ছে, এই কলনটা হচ্ছে আমি দেখানোর জন্য, যেন ইউজার মানে এই যে আমি এর ভিতরে যে প্যারেন্থেসিসের ভিতরে যেটা লিখবো ইউজার আমার সেটাই দেখতে পারবে। তো আমি কলনটা দিলাম একটা সৌন্দর্য, যে একটা নাম্বারের পর একটা কলন থাকলো, বুঝতে পারছো, এই জন্য কলনটা দেয়, কোনো সিনট্যাক্স না। এর মধ্যে আমি যাই লিখবো ইউজার সেটাই দেখতে পারবে, এখানে যদি তুমি মানে হজবল লেখো, ইউজার হজবলই দেখতে পারবে, বুঝছো? তো কি হইলো, আমি দুইটা নাম্বার ইনপুট নিলাম। তো এটা যদি আমি সিম্পলি এখন রান করে দেখি, দেখো তো কি আসে,
তো তোমাদেরকেও আগে বলেছি যে এই জিনিসগুলো দেখার দরকার নেই, এটা হচ্ছে প্রোগ্রামটা কীভাবে কোন ফাইলে রান আছে না আছে সেইভাবে কাজ করতেছে আর কি, দেখাচ্ছে কোন ফাইল থেকে প্রোগ্রামটা রান হচ্ছে এটা। তো দেখো যে আমি এখানে কি করছি, এর আগে যখন আমরা কি করতাম ডিরেক্ট মান ইনপুট করে দিতাম না, দেন ফলাফল আসতো, তারপরে কি ওটা রান করতাম ডিরেক্ট আমাকে ফলাফল দিত। তো এটা এখন রান করছে, আমাকে কি বলছে দেখো তো ইউজার এখন কি বলছে দেখো তো, প্রথমে কি চাইছে ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, মানে কি এখন এক্ষেত্রে কি আমি ইউজার, আমি এখন ব্যবহার করতেছি প্রোগ্রামটা, সেক্ষেত্রে কি দেখো ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, তাহলে আমি কি সহজে বুঝতে পারতেছি না যে আমাকে কি প্রথম নাম্বার ইনপুট করতে বলছে, ধরো আমি 50 দিলাম, ঠিক আছে। তারপরে আবার কি যাচ্ছে দেখো ইন্টার ইওর সেকেন্ড নাম্বার, তার মানে কি এখন আমাকে দ্বিতীয় নাম্বার চাচ্ছে, দ্বিতীয় নাম্বার দিলাম। এই তো এখানে শুধুমাত্র নাম্বারই চাচ্ছে, কারণ এটা তো আমরা কোনো প্রসেস করি না, প্রোগ্রামটাকে আমরা কোনো প্রসেস করছি, এটা কি যোগ বিয়োগ গুণ ভাগে কোনো প্রসেস করে দেওয়া আছে না, এটা আমরা কি করলাম সিম্পলি ডাটা কিভাবে ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে ওইটা দেখলাম, যে মান নির্দিষ্ট করে আমি দেব না, কিভাবে ডাটা মানে মান আমি ইউজার কাছ থেকে নিব সেটা যেন আমাকে মানে কিভাবে ইনপুট নিতে হবে ইউজার কাছ থেকে সেটার নিয়ম হচ্ছে এইটা। তো প্রোগ্রামে সবসময় তোমরা এটা ইউজ করবা যে মান কখনো দিবা না, মান কখনো ইন্ডিকেট করে দিবা না, সবসময় এই যে ইউজারের কাছ থেকে নাম্বার এইভাবে দিবা, দেন প্রোগ্রামটা রান করে দেখাবা। কারণ প্রোগ্রাম কি আমি যদি এখানে মান নির্দিষ্ট করে দিই তো প্রোগ্রাম তো বারবার ওই ফলাফলই দেবে, তো আমার কি আমি কি প্রোগ্রাম কি শুধু নির্দিষ্ট মানের জন্য করব? কখনো সম্ভব যে ধরো আমি 50-50-এর জন্য একবার প্রোগ্রাম লিখবো, 100-100-এর জন্য একবার প্রোগ্রাম লিখবো, দুটি সংখ্যার গুণের জন্য আলাদা, এইভাবে কি সম্ভব? কোনো দিনও সম্ভব তো না। তো আমরা কি করব, একবারে ইউজারের কাছ থেকে নাম্বার ইনপুট নেওয়ার জন্য প্রোগ্রাম লিখে রাখবো, তারপরে কি করব ইউজার ইচ্ছা মতো তার মান দিবে এবং যে প্রোগ্রামের উপর ভিত্তি করে ওই মানগুলো দিবে সেই অনুযায়ী সে ফলাফল পাবে। তো আমি তোমাদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য ধরো এই নাম্বার 1 নাম্বার 2টা কী করবো আমি ধরো যোগ করে দেখাই তোমাদেরকে প্রথম, যেহেতু বোঝার জন্য আর কি। তো যোগের জন্য আমরা কি বলো তো, এখানে আমি রেজাল্ট নামে আর একটা ভেরিয়েবল নিলাম যাতে আমি ফলাফলটা দেখতে পারি, রেজাল্ট কি আসলো। এখন আমরা কি যোগ করব, তো যোগ আমরা কি করব দেখো তো, আমি কি ইউজারের কাছ থেকে কি নিছি, কোন ভেরিয়েবল নাম্বার নিচ্ছি, এই নাম্বার 1-এ আমি একটা কি নাম্বার চাচ্ছি ইউজারের কাছ থেকে নাম্বার 1-এ, তারপর কি আবার নাম্বার 2 ভেরিয়েবলে আমি ইউজারের কাছ থেকে আরেকটা নাম্বার ইনপুট করে নাম্বার 2-এ রাখছি। তারপরে কি আমি যোগ করলে কোনটা করব, নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করব কি না, নাম্বার 1 যোগ নাম্বার 2, মানে ব্যাপারটা একই, শুধু পার্থক্যটা হচ্ছে মান ইন্ডিকেট না করে দিব, মান ইন্ডিকেট করে দিব না, আর এখানে কি মান প্রথমে আমরা কি দেখছি মান ইন্ডিকেট, নির্দিষ্ট একটা মান ইন্ডিকেট করে সেটা ফলাফলে দেখা। এখন আমরা কি করব, মান ইন্ডিকেট করে দিব না, মান নির্দিষ্ট করে দিব না, ইউজার ইচ্ছা মতন নাম্বার দিবে এবং প্রোগ্রাম সেইভাবে ফলাফল আমাকে দেখাবে। এই হচ্ছে আমার গত ক্লাসে যেভাবে মান নেওয়া আর এখনকার যে মান নেওয়া, এটা হচ্ছে তার পার্থক্য, বাদ বাকি সব প্রসেস সেম। তো প্রোগ্রাম করার সময় তোমরা সবসময় কি করবা, ইউজারের কাছ থেকে মান নিয়ে প্রোগ্রামগুলো করবা, এটা সবসময় প্র্যাকটিসে রাখবা। নাহলে যখন তুমি দেখবা যে প্রোগ্রাম করতেছো 10-20 মান ইন্ডিকেট করে দিয়ে পরীক্ষার খাতা তোমরা মান ইন্ডিকেট করে দিয়ে আসতেছো আর কি, বুঝতে পারছো? তো প্রত্যেক বইয়ের উদাহরণগুলো দেখবা প্রত্যেকটা কী করছে, মান নির্দিষ্ট করে নেয় নাই, তারা ইউজারের কাছ থেকে মান আগে গ্রহণ করছে, তারপরে সেটাকে প্রসেস করছে। তো এটা তো আরেকবার যদি আমি রিপিট করি, এটা একদম আমার সিম্পলি প্রথমে ভেরিয়েবলের নাম নির্দিষ্ট করে যেটা দাও ওইটাই, তারপরে কি ডাটা টাইপ, কোন ডাটা টাইপ হবে, এটা ইন্টিজার, স্ট্রিং না ফ্লোট এটা, তারপর হচ্ছে ইনপুট কিওয়ার্ড, তারপরে আমি ইউজারকে যে মেসেজটা শো করাতে চাই সেটা। এই হচ্ছে আমার ডাটার ইউজার ইনপুট, যেটা ইউজারের কাছ থেকে আমি যেটা ইনপুট নেব সেটা। তো এখন দেখো তো আমি যদি রেজাল্ট করছি তাই না, এখন আমি যদি সিম্পলি প্রিন্ট করি, প্রিন্ট রেজাল্টকে যদি আমি প্রিন্ট করে দেই, মানে রেজাল্ট আর হবে রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমি কি করছি, RESLSU, হ্যাঁ, রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমি কি করছি যে নাম্বার 1 আর নাম্বার 2টা যোগ ফরম্যাটে রাখে দিছি, মানে আমাকে নাম্বার 1 আর নাম্বার 2টা যোগফল কী হবে সেটা, মানে ইউজার আমাকে যে নাম্বার দেখ আমাকে নাম্বার 1টা আর নাম্বার 2টা যোগ করে কী হবে ফলাফল আমাকে দেখাও। তো এটা যদি আমি আবার রান করি, দেখো এগুলা না, এগুলা বাদ, এগুলা হচ্ছে কীভাবে রান হচ্ছে এবং এগুলো আগেরগুলা। তো আমার প্রোগ্রাম শুরু হয়েছে এই যে এখান থেকে, যে ইন্টারিয়র ফার্স্ট নাম্বার আমি ইন্ডিকেট করে দিছি। তো এখানে আমরা এখন কি নিব, যে নাম্বার নেব, ধরো ইউজারকে এখন কি বলছে আমাকে ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, আমি ফার্স্ট নাম্বার দিলাম, আমি আবার এরপরে কি চাইছি ইন্টারিয়র সেকেন্ড নাম্বার, আমি সেকেন্ড নাম্বার দিলাম। দেখো তো আমার সিম্পলি যোগফল আসলো না 170। এক্ষেত্রে প্রোগ্রামটা কীভাবে কাজ করছে, প্রথম ইউজারের কাছে নাম্বার চাইছে, যে তারপরে কি ইউজার এখানে কারা, আমরাই, তো ইউজার নাম্বার দিছে,
পরপর 2টা নাম্বার দিছে এবং সেটা যোগফল কত হয় ফলাফল আমাকে দেখাইছে। মানে এখানে আমরা মান কোনো ইন্ডিকেট করে দিই নাই, ইউজার ইচ্ছা মতো মান দিবে এবং তার সেই অনুযায়ী ফলাফল পাবে। আবার যদি এটা আমি রান করি, তারপর আবার দেখো তো আবার নাম্বার চাচ্ছে, ইন্টারভিউর ফার্স্ট নাম্বার, এই যে এখানে ইন্টারভিউর ফার্স্ট নাম্বার, ধরো আবার 50 দিলাম, আবার 140 দিলাম, তারপর দেখো তো আমার ফলাফল কত আসতেছে, 190 আসতেছে না। প্রথমে 2টার মান আমার কাছ থেকে নিল, তারপর সেটাকে প্রসেস করে আমাকে ফলাফল দেখাইলো। তো এই হচ্ছে ইউজার ইনপুট, পাইথনে কীভাবে ইউজারের কাছ থেকে ডাটা ইনপুট নিতে হয় সেটার প্রোগ্রাম, মানে ইউজার উদাহরণসহ আমি তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো প্রোগ্রাম করার সময় তোমরা সবসময় চেষ্টা করবা যেন ইউজারের কাছ থেকে ডাটা মান নিয়ে প্রোগ্রামটা করা যায়। তো আশা করি বুঝতে পারছো ইউজার ইনপুটটা। এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে যেটা আছে যে ইফ এলস স্টেটমেন্টগুলো, যেগুলো আমি তোমাদেরকে থিওরি ক্লাসে বুঝাইছিলাম, যে কন্ডিশনাল ফ্লো, ব্রাঞ্চিং ফ্লো যেগুলো আছে, সেগুলো যে 4 ধরনের যে ব্রাঞ্চিং ফ্লো স্টেটমেন্ট আছে, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইলিফ আর নেক্সটের ইফ স্টেটমেন্ট, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো ইফ এলস স্টেটমেন্টে আমরা যাই। এসে ইফ এলস স্টেটমেন্টে ইউজার ইনপুটটা তো আশা করি বুঝতে পারছো, এটা আমি ক্লোজ করে দিই। আচ্ছা, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইলিফ স্টেটমেন্ট, আচ্ছা ঠিক আছে। তো ইফ স্টেটমেন্ট কোনটা? ইফ স্টেটমেন্ট হচ্ছে আমার মানে কী বলবো, যদি আমি সিনট্যাক্স আকারে তোমাদেরকে বুঝাইতে চাই, সিনট্যাক্স আকারে যদি বুঝাই, ইফ স্টেটমেন্ট, তাই না? ইফ স্টেটমেন্ট সিনট্যাক্সটা কীরকম, এই যে ইফ আমি এখানে লিখে দিই স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা কীরকম হবে আমরা কি জানি, থিওরি ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম ইফ স্টেটমেন্টের তোমাদের সিনট্যাক্সটা কি। ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে আমার প্রথমে ইফ কিওয়ার্ডটা থাকবে, এরপরে কি হবে আমার টেস্ট এক্সপ্রেশন বা কন্ডিশন আমি যেটা দিব, যে কন্ডিশনের উপর ভিত্তি করে আমি প্রোগ্রামটা করব সেটার থাকবে, বা কন্ডিশন যেটা সেইটা থাকবে। এ হচ্ছে আমার কাজ। এবং পরবর্তীতে এখানে আমার কি থাকবে, স্টেটমেন্ট, মানে যেটা আমি এর পরবর্তীতে কি কাজ করব, এটা কি ডিরেক্ট ফলাফলে দেখবো না এরপরে কোনো কাজ আছে সেটা দেখব। মানে ইফ স্টেটমেন্টটা কি, ইফ স্টেটমেন্ট মানে হচ্ছে সত্য সাপেক্ষে কোনো কিছু কাজ করার জন্য একটা স্টেটমেন্ট, যেটা সিনট্যাক্স হচ্ছে টেস্ট মানে প্রথমে ইফ কিওয়ার্ড এটা, তারপরে হচ্ছে আমার কন্ডিশন বা কন্ডিশন, যেটা আমি সত্যের উপর করবো সেই সত্যটা, এর পরবর্তীতে আমাদের স্টেটমেন্ট থাকবে। স্টেটমেন্ট বলতে কি, একাধিক স্টেটমেন্টও থাকতে পারে। এরপরে কি আমরা যোগ করব না গুণ করব, না সেটা ডিরেক্ট ফলাফলে দেখব, না আলাদা কোনো প্রসেস আছে সেটা থাকবে। তো এই হচ্ছে আমার সিনট্যাক্সটা, যেটা আমরা তোমাদের থিওরি ক্লাসে করিয়েছিলাম। এখন আসলে আমরা ডিরেক্ট এক্সাম্পলে যাই। তো এক্সাম্পলটা কীভাবে দেওয়া যায়, মানে ইফ স্টেটমেন্টটা কি, মানে ধরো আমাকে সত্য মধ্যে আমি কোনো প্রোগ্রামটাকে ফেলাবো, মানে আমরা তুলনা করি না কোনো কিছুর, যে যদি আমরা কোনো কিছুর সাথে মানে কি বলবো, যে বলি না যদি হয় বা যদি না হয়, যদি কথাটা ইউজ করি না। ইফ মানে কিন্তু আমার যদি, সহজ ভাষায়। তো যদি হয় যদি না হয়, কন্ডিশনটা ঠিক এরকমই। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো আমি যদি তোমাদেরকে ডিরেক্ট উদাহরণে যাই, ইফ স্টেটমেন্ট কেন দরকার, ধরো আমি এখানে একটা নাম্বার ইনপুট নিলাম 50, ঠিক আছে। তো তোমরা কি এটা ইউজারের কাছ থেকে নিয়ে করতে পারো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি ডিরেক্ট একটা মান ইন্ডিকেট করে নিলাম, যেহেতু প্রোগ্রামটা ছোট তাই মান নির্দিষ্ট করে নিলাম। তাহলে মান একটা কে দিলাম আমি 50। এখন ধরো আমার তো প্রোগ্রামে এরকম হইতে পারে যে যদি নাম্বারটা 50-এর উপর হয় তাহলে একটা আমাকে ফলাফল দাও, যদি নাম্বারটা 50-এর নিচে হয় তাহলে আমাকে এরকম একটা ফলাফল দাও। এরকম কি আমরা করতে পারি না? এরকম কি হয় না? হয়তো। তাহলে ইফ স্টেটমেন্টটা কীভাবে কাজ করবে, এখন আমরা কী দেবো এখানে, ইফ এ যেহেতু আমরা মান নিছি, এ যদি ধরো 100-এর চেয়ে নিচে হয় বা 100-এর কম হয়, সেই ক্ষেত্রে আমি কি করব, এখন ইফ স্টেটমেন্ট যে একটা সিনট্যাক্স আছে সেটা হচ্ছে প্রথমে আমাকে কী করতে হবে, ইফ কিওয়ার্ড, এই যে ইফ কিওয়ার্ড, তারপরে কি আমি কন্ডিশন, এ হচ্ছে আমার কন্ডিশন আমি কি দিছি এখানে, যদি 50-এর চেয়ে 100-এর চেয়ে ছোটো হয়। আমি তো এখানে এই একটা আমি ইচ্ছা মতো মান নিয়ে নিছি, আমি কন্ডিশন ফেলেছি কি যদি আমার 100-এর চেয়ে ছোটো হয়, দিয়ে এই কলনটা কিন্তু মাস্ট, এটা হচ্ছে আমার সিনট্যাক্স। মানে এই কলনটা যদি নাও দাও প্রোগ্রাম এরর আসবে। কোনো সত্য সাপেক্ষে কোনো কিছু করার জন্য বা ইলিফ এগুলো করার সময় মাস্ট বি কন্ডিশনের পরে আমাকে সত্য দিতে হবে। তোমরা চাইলে এটা সিম্পলি এটাকে ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারো, কোনো সমস্যা নাই।
যাতে বুঝতে পারো আর কি, বুঝছো? আচ্ছা, দিলাম। এরপরে কি আসবে আমার, মানে কলনটা মাস্ট বি দিতে হবে। এর পরের লাইনে কি আসবে, আমি কি সেটা দেখতে চাই সেটা, মানে সেই স্টেটমেন্টটা আমি কিভাবে দেখব, মানে সে এর পরবর্তীতে কি কাজ হবে না, মানে কি কাজ হবে না হবে, সেটা হচ্ছে আমার স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্ট। এখন ধরো আমি এখানে সিম্পলি প্রিন্ট করব, যে কি প্রিন্ট করব, যে দ্য নাম্বার ইজ বিলো 100। মানে কি, মানে নাম্বারটা 100-এর নিচে, এটা আমাকে দেখাও। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে এখানে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। এক্সাম্পল মানে ইফের যে স্টেটমেন্টটা, ইফ স্টেটমেন্টটা কখন কাজ করবে, যখন সত্য সাপেক্ষে কোনো কিছু কাজের আমার প্রয়োজন হবে, তখন আমার ইফ স্টেটমেন্টটা কাজ করবে। তো ইফ স্টেটমেন্টটা মানে কি, ইফ মানে হচ্ছে আমার যদি। তো এটা সিনট্যাক্স হচ্ছে প্রথমে ইফ, তারপর হচ্ছে আমার কন্ডিশন, এই যে একটু কন্ডিশন, তারপরে হচ্ছে আমার কি আমি দেখবো না দেখবো সেটা। তো এখন দেখো আমি এখানে কি করছি, এতে আমি একটা নির্দিষ্ট একটা মান নিয়ে নিছি, তারপর আমি এখানে কন্ডিশন দিছি কি, এর যদি আমার 100-এর চেয়ে ছোটো হয়, এটা মানে কি আমার লেস দেন, এটা আমি অপারেটরে করেছিলাম, এই এটার কাজ কি, হচ্ছে ছোটো হয়, এবং কি মাস্ট বি এখানে ক্লন দিতেই হবে, 70 পরে ছোটো হয়, তাহলে আমাকে দেখাও দ্য নাম্বার ইজ বিলো 100, এরকম একটা কিছু, মানে নাম্বারটি 100-এর নিচে, এটা আমাকে আউটপুটে তুমি দেখাও। এখন যদি এটাকে আমি সিম্পলি প্রিন্ট করি, দেখো তো আমার কি আসে, রান কোড, দেখো তো কি দেখাইছে, দ্য নাম্বার ইজ বিলো 100, মানে কি নাম্বারটি 100-এর নিচে। আচ্ছা, এই নাম্বারটা কি আমার আসলে 100-এর নিচে, দেখো তো, হ্যাঁ 100-এর নিচে তো 50 থাকে, তাই না, থাকে কি না? আমি ধরো এখানে যদি এখন 99ও দেই, তারপরে যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখো তো কি, আবারও কি আসতেছে, দ্য নাম্বার ইজ বিলো 100, কারণ নাম্বারটি 100-এর চেয়ে ছোটো। তো এই হচ্ছে সিম্পলি আমার ইফ স্টেটমেন্ট। মানে ইফ স্টেটমেন্টের যে কাজটা কি, ইফ স্টেটমেন্ট কেন ব্যবহৃত হবে, সেটা হচ্ছে এটা। তো থিওরি ক্লাসে আমি তোমাদেরকে এটা মানে সিনট্যাক্সটা দেখাইছিলাম, যে কীভাবে সিনট্যাক্সটা, তো সেটার এক্সাম্পলটা আজকে দিলাম। তো বুঝতে পারছো মনে হয় যে মানে ইফ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে, এর সিনট্যাক্সটা কীভাবে কাজ করে। প্রথমে এই নাম্বারটা আমি নিয়ে নিছি, তারপরে কি আমি একটা কন্ডিশনে ফেলাইছি, যে নাম্বারটা যদি আমার 100-এর নিচে হয়, মানে প্রথমে ইফ তো আমার কিওয়ার্ড, তারপরে কি আমি কন্ডিশন দিছি যে 100-এর ছোটো, যদি 100-এর ছোটো হয় তাহলে আমাকে প্রিন্ট করো বা আউটপুট দেখাও দ্য নাম্বার ইজ বিলো 100, মানে নাম্বারটি 100-এর নিচে। মানে কোনো কিছু সত্য কন্ডিশন ইউজ করার জন্য আমার মূলত এই স্টেটমেন্টটা ব্যবহৃত হয়। তো সিনট্যাক্সটা কি আর এটার এক্সাম্পলটা কি আমি সেটা তোমাকে দেখাইলাম। এর পরবর্তীতে যখন আমরা প্রোগ্রাম করব, ছোটো ছোটো প্রোগ্রামগুলো করব, তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আপাতত সুরজিত করছি আমরা সিনট্যাক্সগুলো কি এবং ছোটো ছোটো উদাহরণগুলো দিয়ে করি, বুঝছো? তো এখন আসো, আশা করি বুঝতে পারছো যে তোমার এখানে কি আসবে, যে ইফ স্টেটমেন্টটা কেন কাজ করে বা এটার সিনট্যাক্স কি, তার উদাহরণটা। এখন দেখো আমি তোমাদেরকে বলছিলাম কোনো কিছু কন্ডিশনের পর ইন্ডেন্টেশন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, কোনো কিছু কন্ডিশনের পর সামনে কি বাম পাশে একটা জায়গা ফাঁকা রাখা হয়, যেটাকে ইন্ডেন্টেশন মার্জিন বা হোয়াইট স্পেস বলে। তো প্রোগ্রামে খাতা করার সময় তোমরা মাস্ট বি কোনো কিছু যখন এই যে ইফ কন্ডিশন দিয়ে করবা বা ইফ ইলস বা ইলিফ কন্ডিশন দিয়ে করবা, তখন সেক্ষেত্রে মাস্ট বি তোমরা এই সামনে কি জায়গা মাস্ট বি ফাঁকা রাখবাই, এটা মাস্ট বি তোমাদের ফাঁকা রাখতেই হবে, এটাই সিনট্যাক্স, ফাঁকা রাখতেই হবে। যেহেতু এখানে কোড এডিটরে করতেছি আমরা, কম্পিউটারে অটোমেটিক আমার জায়গা কি নিয়ে নিছে, কিন্তু খাতায় লেখার সময় মাস্ট বি জায়গাগুলো ফাঁকা রাখবা। তো আশা করি ইফ স্টেটমেন্টে তোমরা বুঝতে পারছো, কিছুই না, সিম্পল একটা। এরপরে আসো আমরা ইফ ইলস স্টেটমেন্টটাতে যাই। ইফ ইলস স্টেটমেন্ট, ইফ ইলস স্টেটমেন্ট। আচ্ছা, এখন আসো তো ইফ ইলস স্টেটমেন্টটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা একটু আসো। আচ্ছা, ইফ ইলস স্টেটমেন্টটা কি, এখন দেখো তো আমরা পূর্বের প্রোগ্রামে কি করছি, ইফ স্টেটমেন্টটা নিয়ে কাজ করছি। এখন ইফ স্টেটমেন্টটা তখনই কাজ করবে যখন দেখা যাবে যে দুটি কন্ডিশন, মানে হয় সত্যটি হবে, নাহলে কি সত্যটি আমার হবে না। সেই ক্ষেত্রে মানে হয় সত্যটি আমার হবে বা সত্যটি আমার হবে না। এখন যে আমি যেখানে কন্ডিশন একটা দিছি, মনে করে যেখানে ইফ স্টেটমেন্টে, এই কন্ডিশনটা কি আমার সত্য নাও হতে পারে, তাই না? সবসময় যে সত্য হবে এমন কি, নাম্বারটিতে আমি এখানে আমার কি 200 300 400 500 হইতেই তো পারতো। তো ইফ ইলস স্টেটমেন্টটা কি, যে তোমার মানে সত্যটা যদি হয় তাহলে একটা ফলাফল, আর যদি সত্যটা না হয়
তাহলে একটা ফলাফল। মানে এখানে কন্ডিশন থাকবে তোমার মূলত দুইটা, হয় সত্যটা কাজ করবে, না হয় ফলাফল অন্য আসবে, হয় সত্যটা মিলে যাবে সত্যের সঙ্গে, না হলে সত্যটা মিলবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি হয় তাহলে এটা, আর যদি না হয় তাহলে এটা, এরকম ব্যাপারটা আসলে। তো এটা সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে এখানে দেখো রে তোমরা, আমি যেখানে সামনে হ্যাশ চিহ্ন ইউজ করতেছি, এটা আবার পরীক্ষার খাতায় এইভাবে দিও না হ্যাশগুলা। এগুলো হচ্ছে তোমার পাইথনে কমেন্ট করে রাখার জন্য। কমেন্টকে আমি চতুর্থতে তোমাদের, সরি, পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছি যে হ্যাশ ইউজ করলে কমেন্ট হয়ে যায় এবং পাইথন সেগুলোকে স্কিপ করে। তো কি, হ্যাঁ এখন আসে, তো তোমরা আবার এই যে এইভাবে সিনট্যাক্স লেখার সময় আবার এইভাবে হ্যাশ দিও না। পরীক্ষার খাতায় যদি বলে ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সকে, আবার সামনে হ্যাশ ইউজ করিও না। তো এখন আসো যে ইফ স্টেটমেন্ট সিনট্যাক্স কি, ওই একই। ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স আমি কি করছি, হয় ইফ টেস্ট এক্সপ্রেশন বা কন্ডিশন যেটাই বলো, এক্সপ্রেশন বা হচ্ছে তোমাদের সহজ ভাষায় বলতে গেলে কি কন্ডিশন হবে সেই কন্ডিশন, তারপরে কি এখানে কি লিখছি আমরা, স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে পরবর্তীতে কি হবে না হবে স্টেটমেন্ট, অথবা কি এটার বডি অফ ইট। মানে কি বডি বলতে কি, মানে এই যে ইফ স্টেটমেন্টের পরে কী হবে না হবে সেটারই বডি বা স্টেটমেন্ট যেটা বলেন কেন এটা। এখন দেখো তো এখানে আমার কন্ডিশন কয়টা, ইফ এর গেল, ইফটা তো আমরা বুঝছি। এখন আসো কি ইলসের, ইলসটা কি, ইলসটা ভাই ওই একই সিনট্যাক্স একই সব। এখন আসো কি ইলসের ক্ষেত্রে আবার কি, ইলসের ক্ষেত্রে আর একটু সহজ, যে ইলসের পরে কোনো কি আমাদেরকে কি সিনট্যাক্সটা এরকম যে অবশ্যই এখানে করে কলন দিতেই হবে। এখানে কলনগুলো যেগুলো আছে এগুলো আমাকে মাস্ট বি দিতেই হবে। দিয়ে দিলাম, নাহলে তোমরা আবার বলবা ভাই সিনট্যাক্সে তো লিখলেন না। মানে মাস্ট বি আমাকে কলন দিতে হবে, এটাই সিনট্যাক্স, কলন না দিলে ভুল দিবে। তো ইলসের ক্ষেত্রে কি, যেমন আমরা দেখো তো ইফের ক্ষেত্রে কি করছি, ইফ কিওয়ার্ডটা দেওয়ার পরে আমরা কি কন্ডিশন উল্লেখ করে দিছি না, যে কন্ডিশনটা হবে কি না, এরকম একটা কন্ডিশন দিয়ে রাখছি কিন্তু আমরা, যে কন্ডিশনটা কি হবে। কিন্তু ইলসের ক্ষেত্রে বিষয়টা কি, ইলসের ক্ষেত্রে কখনোই তোমাকে কি কন্ডিশন ইউজ করতে হবে না, আলাদা করে কন্ডিশন লিখতে হবে না। কারণ প্রথমে ইফ স্টেটমেন্টে কি, যদি কন্ডিশনটা হয়ে যায়, কন্ডিশনটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমার কি করবে, কন্ডিশনটা কি করবে, কাজ করবে। তারপরে সেই অনুযায়ী আমাকে কি ফলাফল দিবে, আমি যে ফলাফলটা চাইবো। এখন যদি না হয় ওই কন্ডিশনটা, সেক্ষেত্রে আমাকে আর একটা ফলাফল দিয়ে দিবে অটোমেটিক্যালি। যেমন এখানে নাম্বারটা যদি 100 হচ্ছে বড় হয়, তাহলে 100 হচ্ছে ছোটো হয়, তাহলে আমাকে একটা আউটপুট দেখাবে। যদি না হয় সেক্ষেত্রে আমাকে অটোমেটিক আর একটা ফলাফল দেখাবে। তো এখানে তো আমাকে আর কন্ডিশন ইউজ করার দরকার নেই আলাদাভাবে, যে ইলস দিয়ে এরকম একটা সত্য দরকার আছে, দরকার নেই। তো এখানে আমার কন্ডিশন কয়টা হচ্ছে, দুইটা। মানে যখন আমরা দুইটা কন্ডিশন ইউজ করব, ব্যাপারটা এরকম যে সত্যটা যদি হয় তাহলে আমাকে একটা ফলাফল দাও, আর সত্যটা যদি না হয় তাহলে আমাকে আর একটা ফলাফল দাও। ব্যাপারটা হচ্ছে এই রকম, যে যখন কন্ডিশনগুলো মানে দুই রকম, মানে দুইটার মতন হবে, যে হয় হবে, না হয় হবে না, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি ইফ ইলস স্টেটমেন্ট। তো ইলস স্টেটমেন্টে কি ইলস কিওয়ার্ডটা লিখতে হবে, এরপরে আমাকে কি করতে হবে, এটার কি বডি থাকবে, বা এটার স্টেটমেন্ট যেটা বলো না কেন স্টেটমেন্ট থাকবে, বা বডি অফ ইট, এটার স্টেটমেন্ট থাকবে, বা এটার সিম্পলি যেটা বলো কন্ডিশন যেটা বলো না কেন সেটা থাকবে। কন্ডিশন তো না, এর বডিটা কী হবে, এর আউটপুট কী হবে সেটা থাকবে। মানে হয় হবে, না হয় হবে না। এই উদাহরণটা দিয়ে আমি যদি তোমাদেরকে এখন যদি আরেকবার উদাহরণ দিতে চাই, এগুলাকে আমরা একটু কমেন্ট করে নাকি, না হলে আবার বারবার ফলাফল দিবে, ব্যক্তি এক হবে। এই যে এক্সাম্পল, ধরো এখানে কি আমি একটা কন্ডিশন চাইছি কি, হয় সত্যটা আমার হলে এটা প্রিন্ট করো। এখন সত্য নাম্বারটা তো আমার 100 হচ্ছে বড়ও হইতে পারে না, সেক্ষেত্রে কী হবে, সিম্পলি দেখো ইফের কাজ করছি, এবার কি ইলস দিয়ে কোনো কন্ডিশন তো দেওয়ার দরকার নেই। যদি হয় তাহলে আমাকে একটা ফলাফল প্রদান করে দাও, যদি না হয় তাহলে যদি সত্যটা না হয় তাহলে আমাকে ডিরেক্ট তুমি প্রিন্ট করে দাও, কি দিবা, প্রিন্ট নাম্বারটি, ধর এখানে আমি বোঝার জন্য ইংলিশ হতে দিলাম না, নাম্বারটি 100-এর উপরের নাম্বার। এখানে আমি তোমাদেরকে বাংলিশই লিখে দিলাম, এটা তোমরা পরীক্ষা দেবে বাংলিশ লিখে না, ঠিক আছে। তোমাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য এখানে আমি তোমাদের কি দিলাম, বাংলাভাবেই মানে বুঝাই দিলাম আর কি, যেন ব্যাপারটা তোমরা সহজে বুঝতে পারো আর কি, এরকম আর কি ব্যাপারটা। তো এখন যদি আমি এটা সিম্পলি কি প্রিন্ট করি, দেখো তো কি নাম্বার ইজ বিলো 100 দেখাচ্ছে, তাই কি না, কারণ নাম্বারটি আমার কি প্রথম কন্ডিশনের সাথে মিলে গেছে। এখন নাম্বারটি যদি আমি 500 দেই তাহলে কি আসে, আরে রান দ্য কোড, হ্যাঁ দেখো তো নাম্বারটি 100-এর
উপরের নাম্বার, এটা দেখাইছে না। কারণ কেন দেখাইলো এটা, যে নাম্বারটা কি আমার আসলে 100-র উপরের নাম্বার কি না, দেখো তো 500 কি আমার 100-র উপরের নাম্বার না, উপরের নাম্বার। মানে ইফ এলস স্টেটমেন্টটা কীভাবে কাজ করবে, প্রথমে প্রোগ্রামটা ইফ স্টেটমেন্টে ঢুকবে, যদি ইফের কন্ডিশনটার সাথে আমার মিলে যায় সেক্ষেত্রে আমাকে এই ফলাফল ইফের ফলাফলটা দিবে। যদি যদি না মিলে যায়, যদি না মিলে যায় সেক্ষেত্রে ডিরেক্ট ইলসে যাবে এবং ইলসে কি আমার দেওয়া আছে, যেটা আউটপুট চাইছি আমি, সে আউটপুটটা আমাকে দিবে। মানে সে প্রথম অবস্থায় ইফে কন্ডিশন চেক করবে, যদি হয় তাহলে ইফের ফলাফলগুলো আমাকে দিবে, যদি না হয় ইলসে ডিরেক্ট ঢুকে আমাকে ইলসের ফলাফল দিবে। মানে সে ইলসে যাওয়ার কোনো সত্য চেক করার দরকার নেই। কারণ ব্যাপারটা কি, হয় 100-র বড় হবে, নাহলে কি 100 ছোটো হবে, এই উদাহরণের ক্ষেত্রে নাম্বারগুলো, তাই না? তাহলে কি, যেহেতু 100-র বড় হলে আমাকে একটা ফলাফল দাও, যদি নাম্বারটা 100 যদি না হয়, যদি 100-র নিচে যদি না হয়, তাহলে অবশ্যই কি সবার নাম্বারটা আমাকে আমার 100-র বড়ই হবে, সেহেতু আমাকে কি নাম্বারটা 100-র উপরে যদি হয় সেক্ষেত্রে আমাকে কি এই ইলসে যায় আমাকে সেটা প্রিন্ট করে দাও। তো আশা করছি যে ইফ স্টেটমেন্ট আর ইলস স্টেটমেন্ট যেটা আছে তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা ইলিফ যে স্টেটমেন্টটা আছে সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এখন আমরা আসি ইলিফ স্টেটমেন্ট নিয়ে। ইলিফ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে? ইলিফ স্টেটমেন্টের পূর্ণরূপ হচ্ছে আমার ইলস ইফ। ইলস ইফ মানে ব্যাপারটা এরকম যে অন্যথায় বোঝায়, অর্থ ব্যবহৃত হয় অন্যথায় বা যদি না, এরকম একটা ব্যাপারটা আমাকে বোঝায়, বা না যদি এরকম একটা অর্থে বোঝায়। তো এই ইফ এলস স্টেটমেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো কখন কখন ইউজ হবে। তো ইলিফ স্টেটমেন্টটা কোন সময় ইউজ হবে এটা যদি আমি তোমাদেরকে একটু বুঝাই। ইলিফ স্টেটমেন্টটা আমার ইউজ হবে কখন, যখন আমার মানে 2-এর অধিক সত্য থাকবে, এক কথায় বুঝছো, 2 বা ততোধিক সত্য থাকবে। মানে ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে আমার সত্যটা কীরকম ছিল, যে সত্য কিন্তু আমার একটা ছিল, কিন্তু তার মধ্যে কি 2টা পয়েন্ট ছিল, হয় সত্যটা হবে না হয় হবে না, এরকম। মানে আমার পয়েন্ট ছিল 2টা কিন্তু সত্য ছিল একটা। দেখো ইফের ক্ষেত্রে, ইফ ইলসের ক্ষেত্রে সত্য কিন্তু আমার একটাই, কিন্তু ইলস ইফের ক্ষেত্রে কি, বা ইলিফের ক্ষেত্রে, সহজ ভাষায় ইলিফের ক্ষেত্রে কি হবে, সত্য থাকবে আমার 1-এর অধিক। মানে সত্য থাকবে আমার 1-এর অধিক সত্য থাকবে আমার ব্যাপারটা। মানে একটা শুধু সত্য দিয়ে হবে না, 1-এর অধিক সত্য থাকবে। মানে মানে ধরো যে ব্যাপারটা এরকম যে হয় হবে না হয় এরকম না, তার মধ্যে আরও সত্য থাকবে। যেমন এই উদাহরণটা যদি আমি বলি যে 500-র, এই উদাহরণকে কী হয়েছে, হয় 500-র বড় হবে না হয় 100-র বড় হবে না হয় 100 ছোটো হবে, কিন্তু নাম্বারটা তো আমার 100 সমানও হইতে পারতো। এরকম কন্ডিশন আছে তাই না, যে নাম্বারটা যদি 100 সমান হয় তাহলে কি হবে, হইতে পারতো কি না? অবশ্যই হইতে পারতো। ইউজার যদি আমাকে সবসময় 100 না দেয়, এই 100-র উপরে বা 100-র নিচে না দেয়, 100 তো দিতে পারতো কি না? এই ক্ষেত্রে কি নাম্বারটা কি আমার কি সমান। এখন যদি আমি যদি কন্ডিশন, এখানে আমি এই ফিল্ডসে আমি কন্ডিশন ইউজ করছি কয়টা, 2টা। হয় 100-র ছোটো হলে একটা ফলাফল দাও, অন্যথায় মানে না হলে 100-র উপরে যে হলে একটা ফলাফল দাও। আমি কি এখানে কি কন্ডিশনে কি উল্লেখ করছি যে যদি সমান হয় তাহলে ফলাফল দাও, করে নেয়। তো ওই ক্ষেত্রেই আমার ইলিফ স্টেটমেন্টটা কাজ করবে, মানে 1-এর অধিক কন্ডিশন নিয়ে যার মধ্যে একাধিক পয়েন্ট থাকবে। তো এই ইলিফ স্টেটমেন্টটা কাজ করার জন্য আমাকে এই স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হবে, আমাকে ইলিফ স্টেটমেন্ট, ইলস স্টেটমেন্ট, 3টায় কাজ করতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে স্টেটমেন্টটি ইউজ হোক না কেন, ইলস স্টেটমেন্টটা সবসময় আমার কি সবার শেষে হবে। ইলস স্টেটমেন্টটা আমার সবসময় শেষে হবে। কেন শেষে হবে? কারণ যদি কোনো সত্য না মিলে, হতে পারে না সব সত্য কি মিলতে হবে, আমি যদি এখানে 4-5টা সত্য দেই, 4-5টা সত্য তো আমার নাও মিলতে পারে, এরকম কি হতে পারে না যে সত্যের সাথে মিলল না? যখন সত্যের সাথে মিলবে না সেই ক্ষেত্রে আমার কাজ করবে ইলস স্টেটমেন্ট। তার মানে ইলস স্টেটমেন্ট আমার সবার শেষে কাজ করবে, মানে যত সত্য থাকবে সেগুলো যদি একটাও না হয় সেই ক্ষেত্রে যায় ইলস স্টেটমেন্টটা আমার কাজ করবে। যে বলবে যে সাপোজ আমি বলি ব্যাপারটা হবে এরকম, যে প্রথমে ইফ স্টেটমেন্ট দেখবে, তারপরে ইলিফ স্টেটমেন্ট দেখবে, যদি একটাও না হয় সেক্ষেত্রে ইলস স্টেটমেন্টের কাজটা কীরকম হবে, এই একটা সত্য মিলে নাই, ব্যাপারটা এরকম। মানে ধরো আমরা যদি কাউকে কোনো কন্ডিশন দিয়ে কোনো কিছু বুঝাইতে চাই যে এটা যদি এটার চেয়ে এরকম হয়,
যদি সত্য দিয়ে দেয় না, লাস্টে যায় কি বলে তো কোনো সত্যই তো মিলতেছে না, তাহলে এটা কীভাবে কাজ করবে? ব্যাপারটা এইরকমই যে কোনো সত্যই যখন মিলবে না সেই ক্ষেত্রে আমার ইলস স্টেটমেন্টটা সবার শেষে কাজ করবে। তো ইলিফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা যদি আমি তোমাদেরকে বুঝাই, তো প্রথমে কি ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স যেরকম ছিল যে প্রথমে ইফ কিওয়ার্ড, তারপরে কন্ডিশন বা টেস্ট এক্সপ্রেশন যেটাই হোক, কন্ডিশন, তারপরে কি ছিল আমার স্টেটমেন্ট ছিল কি না, স্টেটমেন্ট বা বডির যেটা এর মধ্যে যা রাখতে যাবো সেটা স্টেট এস টি এ দাঁড়াও স্টেটমেন্ট বানানটা একটু দেখি, STATEMENT স্টেটমেন্ট বা যেটা দেখতে ফলাফল যেটা। তারপরে কি ছিল আমার, এখন ইফ স্টেটমেন্টের মতো নাকি আমার ইলিফ স্টেটমেন্টটা, কিন্তু ইলিফ স্টেটমেন্টটা কি আমার সত্য একের অধিক থাকবে, মানে এখানেও কি ইলিফ স্টেটমেন্ট কি আমার একাধিক থাকতে পারে, মানে ধরো সত্য যদি আমার দুইটা না হয় বা একটা যদি সত্য দিয়ে উপর প্রোগ্রামটা ফলাফল না কাজ করা না যায়, সেক্ষেত্রে কি আমার একের অধিক সত্য ইউজ করতে হবে, ঠিক সেই সময় আমার ইলিফ স্টেটমেন্টটা আসবে। তো ইলিফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা ঠিক সেম, কন্ডিশন স্টেটমেন্ট এইভাবেই, শুধু যা পার্থক্যটা হচ্ছে সেটা আমার ইলিফ ইলিফ এইভাবে কি আমার পর কি আমি ইলিফ স্টেটমেন্ট লিখতেই পারবো, কোনো সমস্যা হবে না, আমি অনেকগুলো সত্য নিয়ে কাজ করতেই পারি, তাই না? এইভাবে কি আমার চলতেই থাকবে, এই সিনট্যাক্সটা কি আমার চলতেই থাকবে এইভাবে, যতক্ষণ আমি যত সত্য ইউজ করবো স্টেটমেন্ট আমার চলতেই থাকবে, সবার শেষে যে আমার কি আসবে, ইলস স্টেটমেন্টটা কাজ করবে। এবং পরবর্তীতে ইলস স্টেটমেন্টটা আমরা দেখলাম, ইলস স্টেটমেন্টের কাজ কি, পরবর্তীতে যায় এখানে আমাকে ইলস স্টেটমেন্টের যে স্টেটমেন্টটা হয় বা ইলস স্টেটমেন্ট কীভাবে কী করবে সেই স্টেটমেন্টটা হবে, মানে এক কথায় ইলিফ স্টেটমেন্টটা হচ্ছে তিন স্টেটমেন্টেরই সমন্বয়, সেখানে ইফ স্টেটমেন্ট কাজ করবে, ইলিফ স্টেটমেন্ট নিজেও কাজ করবে, এবং সবার শেষে মানে ইলস স্টেটমেন্ট যেটা আছে সেই স্টেটমেন্টটাও কাজ করবে আর কি। এই হচ্ছে ইফ ইলস স্টেটমেন্টের সিনট্যাক্স। আচ্ছা, ইলিফ স্টেটমেন্টের সিনট্যাক্স। এখন যদি আমি এই উদাহরণটা দিয়ে তোমাদেরকে আমি বুঝাইতে চাই, ব্যাপারটা হবে এই রকম যে আমি একটা নাম্বার নিছি না, একটা আমি সিম্পলি নাম্বার নিচ্ছি, এক্সাম্পল লিখে দিই না তোমাদের বুঝতে সুবিধা হবে, এক্সাম্পল। তো প্রথমে কি করছি, আমি একটা নাম্বার নিছি, এখন এগুলা কাটে দেই। এখন দেখো আমি যদি এখানে একটা কোনো কন্ডিশন ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে দেখো ধরো নাম্বারটি যদি আমার ইফ সিম্পলি করি না, ইফ মানে যদি নাম্বারটি আমার কি, এখানে আমি একটা কন্ডিশন দেবো, নাম্বারটা যদি আমার ধরো 100-এর তাই বুঝাই, 100-এর চেয়ে ছোটো হয়, দেখি মাস্ট বি কি আমাকে কলম থাকবে এইগুলাতে, আরে এগুলাতে আমি ভুলে যাচ্ছি, এগুলো কিন্তু মাস্ট বি কন্ডিশন দেওয়ার পর মাস্ট বি কি আমার কলম থাকতেই হবে, কলম না থাকলে সে প্রোগ্রাম আমার ভুল দিবে। এখানে তোমরা ব্র্যাকেট চাইলে ইউজ করতে পারো, আরে কি দেখাচ্ছে, চাইলে নাও ইউজ করতে পারো, তবে ব্র্যাকেট ইউজ করতে পারো তোমাদের সুবিধার জন্য। আমি ব্র্যাকেট ছাড়াও একটা দেখাই আগে ফলাফল আসতেছে কি না। ওকে, আমরা সিম্পলি এখানে যদি ছোটো হয় তাহলে কি করব, ধর আমি এখানে বাংলিশে লিখে দিই, কিন্তু সহজ হয় যে নাম্বারটি আমার কি হবে, তোমরা আবার বাংলিশ লিখেও না পরীক্ষার খাতা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে দিচ্ছি সহজভাবে যেন বুঝতে পারো। তোমরা এখানে সবসময় ইংলিশ ইউজ করবা এবং সামঞ্জস্যপূর্ণ যেন অর্থ থাকে সেটা ব্যবহার করবা। নাম্বারটি 100-এর নিচের নাম্বার, আরে নাম্বার এরকম, ঠিক আছে, 100-এর নিচের নাম্বার। এখন দেখো আমি তোমাদেরকে কী বললাম, ফাঁকা রাখার ব্যাপারটা, প্রথমে ইফ দিলাম, ইফ কন্ডিশন কাজ করলো, ইফ স্টেটমেন্টটা আমার একবার কাজ করবে, ইলস স্টেটমেন্টটা আমার একবার কাজ করবে। এখন আমার সত্য তো অনেকগুলা হইতেও তো পারে, সেই ক্ষেত্রে আমার পরপর কি ইফ স্টেটমেন্ট কাজ না করে পরবর্তীতে আমার ইলিফ স্টেটমেন্টটা কাজ করবে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকমই, বুঝছো? এখন আসো, এখন যদি আমি এখানে দেখাই যে ইলিফ কি, নাম্বারটা যদি কি আমার ইকুয়াল 100-র সমানও আমার হইতে পারে না, নাম্বারটা কি শুধু আমার যে বড় ছোটো হবে এমনটাও না, যে ছোটো হয়, সেই ক্ষেত্রে কি করো, আমাকে দেখাও যে আমি আবারও বলতেছি, তোমার পরীক্ষার খাতায় বাংলিশ ইউজ করবা না, এইভাবে লিখবা না, নাম্বারটি 100-এর সমান, মানে 100-এর সমান। এখানে আমি ডাবল ইকুয়াল কেন ইউজ করলাম, সমান বোঝানোর জন্য। আবার এই ইকুয়াল মানে তো আবার তোমাদেরকে বুঝাইছি, এই ইকুয়াল মানে কি,
ভ্যালু অ্যাসাইন করা, আর এটা মানে কি ইকুয়াল। অপারেটর অধ্যায়ে আমি তোমাদের এগুলোকে বুঝাইছি থিওরি ক্লাসে, তাই কি না? নাম্বারটি 100 এর সমান। দেখো তো এখানে কয়টা কন্ডিশন ইউজ করা যায়, হয় 100 এর বড় হবে, 100 ছোট দিয়ে আমি একটা কন্ডিশন দেখাইছি, 100 এর সমান দিয়ে দেখাইছি। এখন কি হবে, 100 এর বড় হইতে পারে। এখন দেখো তো আমার দুইটা কন্ডিশন আমার হয়েছে, এখন কন্ডিশনটা কি 100 এর বড়ও কিন্তু আমার হইতে পারে। এখন এই দুইটা কন্ডিশন যদি ফলস হয় বা যদি না মিলে, সেই ক্ষেত্রে কি আমার অটোমেটিক 100 এর উপরে নাম্বার কন্ডিশনটা কাজ করবে না? কাজ করবে তো, তাই না? মানে এই কন্ডিশনগুলো আমার মিললো না, হয় 100 ছোটও হইলো না, আবার কি 100 এর সমানও হইলো না। সেই ক্ষেত্রে কি আমার 100 বড় হবে তো, দুইটা যদি না মিলে তাহলে একটা তো মিলবেই। সেই ক্ষেত্রে আমার কি কাজ করবে, এলস স্টেটমেন্ট। এখানে কি আমার কোনো কন্ডিশনের দরকার নেই। এখন যদি ছোটও না হয়, যদি সমানও না হয়, তাহলে কি আমার অবশ্যই কি সেটা কি বড়, 100 এর বড়, তাই কি না? তো এখানে কি আমার এক্সট্রা করে কোনো কন্ডিশনের দেওয়ার দরকার আছে? কারণ দুইটা যদি না হয় তাহলে একটা তো হবেই, তাই কি না? দুইটা কন্ডিশন যদি মিথ্যা হয়, একটা কন্ডিশন যায় তো আমার সত্য হবেই। তাহলে সেই সত্যটা হওয়ার জন্য কি আমার ইলস স্টেটমেন্ট। তো ওইটা তো আমার আলাদা করে দেখার দরকার হচ্ছে না যে ওইটাও যে এটা বড়, এর মধ্যে দরকার হচ্ছে না। দুইটা না হইলে একটা তো হবেই, ব্যাপারটা এরকম। তাহলে ইলস স্টেটমেন্টে আমি কী কাজ করব, প্রিন্ট কি নাম্বারটি 100 এর, আবারও বলতেছি কেউ পরীক্ষার খাতায় বাংলিশ ইউজ করবা না, ইংলিশ ইউজ করবা। 100 এর উপরের নাম্বার, আমি তোমাদেরকে বোঝানোর জন্য যেন সহজভাবে বুঝতে পারে সেটা দেখতেছি, কারণ অনেকেরই ইংলিশের দুর্বলতা থাকতে পারে, তাদের জন্য আমি এইভাবে বাংলিশ দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, এই প্রোগ্রামটা দেখো। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখো তো, দাঁড়াও, এখানে আমাকে কি দেখাইছে, আমি 500 দিছি, তার মানে কি আমার দেখো তো, আমি এখানে কি প্রথমে কি ছিল আমার 500, তার মানে কি সত্যটা এখানে আমার কীভাবে কাজ করছে, যে 100 এর কি নিচে না, তারপরে সে কোথায় গেছে, ইলিফি গেছে, সেটা কি 100 এর সমান, দেখছেন না। তার মানে কি দুটা যদি না হয় তাহলে কি আমার ওটা অবশ্যই বড় নাম্বার, তার নাম্বারটা কি 100 এর উপরের, এই যে নাম্বারটি 100 এর উপরের নাম্বার। এখন যদি আমি এখানে 50 দিতাম তাহলে দেখো তো কি আসে, 50 দেখো তো, নাম্বারটি 100 এর নিচের নাম্বার, এটা কিন্তু না, এটা আগেরটা যেটা রান হলো ওইটা। এখানে দেখো তো কী দেখাচ্ছে, নাম্বারটা কি 100 এর নিচের নাম্বার দেখাচ্ছে না। এক্ষেত্রে কি প্রথমে ইফে দেখছে নাম্বারটাকে 100 এর নিচের নাম্বার, নিচের নাম্বার, হ্যাঁ নাম্বারটি 100 এর নিচের নাম্বার, সিম্পলি প্রিন্ট করে দেখাই দিছে। পরের কন্ডিশনটা কি কাজই করে নাই, কাজ করে নাই। আচ্ছা, তারপরে যদি তুমি এখানে আবার 100 দাও তাহলে দেখো তো কি কি আসে, দেখো কি নাম্বারটি 100 এর সমান, মানে কি প্রথমে সে দেখছে নাম্বারটা কি 100 এর ছোটো না, তারপরে কি করছে পরেরটাতে গেছে, যদি অন্যথায় নাম্বারটা যদি কি 100 এর সমান হয়, কে দেখছে কি রে নাম্বারটিতে 100 এর সমান, তার মানে কি আমাকে এই নাম্বার, আমাকে যেই প্রিন্ট আমি যে দিছি সেটা আমাকে আউটপুট দেখাইছে। ইলসে যায় নাই, কারণ যাওয়ার তার প্রয়োজন হয় নাই, তার কন্ডিশন কি এখানেই মিলে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ইলিফ স্টেটমেন্টটা কখন ইউজ হবে, ইলিফ স্টেটমেন্টটা যখন একের অধিক কন্ডিশন থাকবে তখন আবার ইলিফ কন্ডিশনটা ইউজ হবে। আর এরকম সত্য সাপেক্ষে কোনো প্রোগ্রাম করার জন্য প্রোগ্রাম প্রথমে ইফের কন্ডিশন চেক করবে, যদি হয় তাহলে ফলাফল দেবে, যদি কন্ডিশন না মিলে তাহলে ইলিফে যাবে। এরকম ইলিফ দিয়ে আরও অসংখ্য প্রোগ্রাম, অনেক অনেক অসংখ্য সত্য থাকতে পারবে, একটার পর একটা চেক করবে, ফলাফল দেবে এরকম। এখানে যেহেতু আমার কন্ডিশন ওই তিনটাই বুঝাইলাম এই কারণে যেন তোমরা সহজে বুঝতে পারো। আর এই প্রোগ্রামটা ছোটো প্রোগ্রামে তিনটার কন্ডিশনের উপর আর হয় না আর কি, বুঝছো, এই জন্য তিনটাই হলো। তারপরে কি ইলিফ চেক করবে, যদি উপরের কোনো কন্ডিশন সত্য নাই হয় তার মানে কি তার মানে কি একটা ফলাফল তো দিবে, সেই ফলাফলটা দেওয়ার জন্য আমার কাজ করে হয়ে গেছে। যেমন এই প্রোগ্রামে দেখো দুটা প্রোগ্রাম যদি আমার কাজ না করে তার মানে কি অবশ্যই সেটা আমার বড়, তার মানে কি সেটা আমার 100 এর বড় নাম্বার, তাই কি না? কারণ আমি কন্ডিশন দেখাইছি কি 100 এর নিচে বা 100 এর সমান, তার মানে একটা যদি না হয় 100 এর উপরে, তো সেই ক্ষেত্রে আমাকে ইলস কন্ডিশনে যায় এক্সট্রাভাবে আর কোনো কি প্রোগ্রাম মানে সত্য দেওয়ার প্রয়োজন নেই, ডিরেক্ট বলে। কারণ ইলস স্টেটমেন্টের সত্য কী দেখাইছি আমি তোমাদেরকে, দেখো সিনট্যাক্সটা কি ইলস স্টেটমেন্টের, এই যে কলনের পর ডিরেক্ট বডি, কোনো কন্ডিশন নাই। তো আশা করব যে ইফ স্টেটমেন্ট, ইফ ইলস স্টেটমেন্ট, তারপরে ইলিফ স্টেটমেন্ট, এগুলো কখন কোথায় কিভাবে কাজ করে এবং উদাহরণগুলো যেগুলো দিচ্ছি এগুলো তোমরা বুঝতে পারছো। এখন থেকে আমরা যেহেতু বেসিকগুলো, যেহেতু তোমাদের অনেকের সমস্যা থাকতে পারে, কারণ বেসিক না বুঝলে প্রোগ্রাম বুঝবা না, তো এখন আমরা কি করব, ছোট প্রোগ্রাম থেকে শুরু করে আস্তে আস্তে যে ইম্পর্টেন্ট যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো করব। এর মাধ্যমে তোমাদের ইফ ইলস স্টেটমেন্ট, ইলিফ স্টেটমেন্টের যেই প্রোগ্রামগুলো আছে এবং এর যেই কনসেপ্টটা এটা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।